দর্শক এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড় আকারে ধেয়ে আসছে। তবে সাইক্লোনের তীব্রতা ও গতিপথ নিয়ে শঙ্কিত আবহাওয়া বিভাগ। উপকূলীয় এলাকায় লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটি। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডব 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সেই সাথে সাইক্লোনটি সিভিয়ার সাইক্লোনেও রূপ নিতে পারে বলে ধারণা করছে তারা। আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল এবং এটা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ এবং পরবর্তীতে গতকাল রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই গভীর নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে দেশের 4 সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজকে সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং এটি পরবর্তীতে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এবং ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ হয়তো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে 26 তারিখের পর দেশের বিদ্যমান তাপমাত্রা অনেকটাই কমে আসবে বলেও জানিয়েছেন সংস্থাটি। কালকের পরে থেকে সারা দেশেই অন্যান্য জায়গায়, বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এই সকল জায়গাগুলোতেও কিন্তু তাপমাত্রা কমে আসবে এবং এটা কালকের পরের থেকে প্রায় 2 থেকে 3 দিন কিন্তু তাপমাত্রা তখন কোথাও হয়তো ওইভাবে হিটওয়েভ থাকবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার নির্মাণ কাজ সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মশার প্রজনন ক্ষেত্র যেন তৈরি না হয় সেদিকে সচেতন থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুদের পার্কগুলো যেন মাদক সেবনের স্থান না হয় সেদিকে সতর্ক থাকতে ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি কঠোর নির্দেশ দেন সরকার প্রধান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পুড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নামে নির্মাণ করছে সরকার। সেই আঙিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। একই দিনে যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণযোগ্য। আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির ট্যাঙ্কি যার যার নিজের, এটা অন্তত 6 মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। রাজধানীর জলাধার সংরক্ষণে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন সরকার প্রধান। একটা পুকুর দেখলে সেখানে একটা দালান তোলার প্রবণতা, অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। শিশুদের খেলার পার্ক রক্ষা করা সহ এলাকার সার্বিক উন্নয়নে আরও মনোযোগী হতে ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছে। আপনার যার যার এলাকায় অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। তো মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করার।
উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি রিকশাওয়ালা থেকে দিনমজুর প্রত্যেকের জন্যই আধুনিক বাসস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, আবাসন সমস্যা যাতে দূর হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তোলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। অনেকেই দেশকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করলেও জনগণের ভালোবাসার কারণে তা সম্ভব হয়নি। দুপুরে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। প্যাগোডা ভিত্তিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়ে বসে যেন ধর্মীয় শিক্ষা গ্রহণ করা যায় সেই ব্যবস্থাই নিয়েছে সরকার। আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশের ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতেই আমরা পছন্দ করি। তো সেভাবেই আমরা চলবো। আমি আপনাদের বলবো যে প্রত্যেক ধর্মেরই তো মূল কথা যেটা গৌতম বুদ্ধ বলে গেছেন, মানব কল্যাণ, জগতে সকল প্রাণী সুখী হোক। এটাই আমাদেরও সেই কথা যে সকলেই সুখে থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত কসাই জিহাদ হাওলাদারকে ১২ দিনের হেফাজতে পেয়েছে কলকাতার গোয়েন্দা পুলিশ। জিহাদকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি তাকে নিয়েই মরদেহের অংশ উদ্ধারে কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশ। আরও দেখুন আতিকুর রহমান তিতাসের রিপোর্টে। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। এদিকে কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই ফ্ল্যাট থেকে দুজন সুটকেস নিয়ে বের হচ্ছে, তাতে একটি সবুজ ট্রলিও দেখা যায়। ধারণা করা হচ্ছে সেই ট্রলিতেই আনারের দেহাংশ ভরে নেওয়া হয়েছিল। এরপর ফ্ল্যাট থেকে বের করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেয় খুনিরা। আর বিভিন্ন ফুটেজে দেখা দুই ব্যক্তি এমপি আনারের কন্ট্রাক্ট কিলার। নিহতের মরদেহ খণ্ড করতে জিহাদ হাওলাদার নামে এক কসাইকে মুম্বাই থেকে বিশেষভাবে কলকাতার নিউ টাউনে আনা হয়েছিল বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বিচারের মুখোমুখি করলে জিহাদকে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। কসাই জিহাদকে নিয়ে সেই ভবনে যাবার কথাও জানিয়েছে সিআইডি। আর লাশের খণ্ডিত অংশের খোঁজে শুক্রবার কলকাতার একাধিক খালে তল্লাশি চালায় সেখানকার পুলিশ। আনোয়ারুল আজিম আনার গত ১৩ মে কলকাতায় নিখোঁজ হন। উত্তর কলকাতার বরানগরের বাসিন্দা আনারের বন্ধু গোপাল বিশ্বাস স্থানীয় পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরে ২২ মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মরদেহ না মিললেও সেখানে আনারকে খুন করা হয়েছে বলে নিশ্চিত করে পশ্চিমবঙ্গ পুলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা অধিকতর তদন্তের জন্য ভারত যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদের নেতৃত্বাধীন একটি টিম। দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান ডিবি প্রধান। বলেন, ব্যবসায়িক লেনদেন ও আধিপত্য বিস্তার সহ নানা কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। আমিনা হিরা রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের ক্লুলেস হত্যাকাণ্ডের জট খুলতে দুদেশের গোয়েন্দারা কালক্ষেপণ করেনি। গোয়েন্দাদের তদন্তে একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। আনারের খণ্ডিত দেহাবশেষ উদ্ধারে কসাই জিহাদকে নিয়ে ২৪ পরগনার ভাঙর খালে সার্চ অপারেশন চালায় কলকাতা পুলিশ। তবে এখনও মেলেনি কিছু। এমন প্রেক্ষাপটে দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, দেশে ভারতীয় পুলিশের একটি টিম ২ থেকে ৩ দিন ধরে তদন্ত করছে। অধিকতর তদন্তের জন্য মহানগর ডিবি প্রধানের নেতৃত্বে ডিবির একটি টিম আজ রাতে অথবা রোববার ভোরে কলকাতায় যাবে। আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশন,
বিভিন্ন ধরনের মানে এইগুলি মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো। তারপরে আমরা এখন অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। কেন হত্যা করা হয়েছিল এমপি আনারকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়িক লেনদেন সহ নানা কারণে হত্যা করা হয়েছে আনারকে। পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। আনার হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ রয়েছে ডিবির কাছে। ভারতীয় পুলিশ এবং ডিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আনার হত্যাকাণ্ডের তদন্ত করছে। দ্রুতই এই রহস্য ভেদ হবে বলেও জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় দেশে কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। শেখ হাসিনা নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক দেশ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা জানান। অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। ভারতের সহায়তায় আওয়ামী লীগ টানা 3 বার ক্ষমতায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দেশের রিজার্ভের অবস্থা নড়বড়ে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ঋণগ্রস্ত হয়ে সরকার দেশের মানুষকে বিপদে ফেলেছে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। নজরুল সবসময় প্রাসঙ্গিক, অনুপ্রাণিত করছেন। আমরা তার পথ দিয়েই আশা করব ইনশাল্লাহ আবারও এদেশে গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারব। এরপর তিনি জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের আলোচনা সভায় অংশ নেন। আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে। বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে। এদের মধ্য থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হয়ে যাবে যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে। এদিকে সাম্যের কবি নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাসের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার পেছনে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা রয়েছে। এখন তো মোদি ভক্ত, কিন্তু আজকে রাষ্ট্র ক্ষমতায় আনলেন কে? সব কলকাঠি প্রয়াত রাষ্ট্রপতি ভারতের দাদা প্রণব মুখার্জি। তবে অর্থনৈতিক কারণে সরকারের অবস্থা নড়বড়ে বলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনার কাছে তো টাকাই নাই, লুটতরাজ করে ব্যাংকগুলো কোটলা 13 বিলিয়নের নিচে। এখন বাংলাদেশের রিজার্ভের এই পরিমাণ ধরেন, খুব যদি টেনে টেনে যেতে থাকে 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। জনগণের আন্দোলনের মুখেই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেন অন্য বক্তারা। ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, একজন প্রিজাইডিং অফিসারকে সততা, দক্ষতা, সাহসিকতা এবং প্রভাবমুক্ত থেকে নির্বাচনের দিন দায়িত্ব পালন করতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। বিকেলে দিনাজপুর জেলা স্কুল অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত প্রিজাইডিং অফিসারদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। আপনি যদি ওই দিন ঠিক মতো দায়িত্বটা করেন, আপনি সততা, দক্ষতা, সাহসিকতা, প্রভাবমুক্ত না থেকে নিরপেক্ষতা, মানে প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষতার সাথে এই কাজগুলো যদি আপনি চরম পেশাদারিত্বের সাথে যদি আপনি কাজটা করেন, তাহলে কি হবে? দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে। অতি সম্প্রতি ডয়েচে ভেলে কর্তৃক টর্চারার ডিপ্লয়েড SUN পিসকিপার্স শিরোনামে প্রচারিত তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এক বিবৃতিতে ISPR জানিয়েছে, শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণপূর্বক সবচেয়ে যোগ্য এবং যাচাইকৃত সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। কিন্তু ওই ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়েচে ভেলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি। পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। এটি সম্পূর্ণরূপে একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রয়াস যা ডকুমেন্টারিটির বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে। করোনা মহামারীর সমাপ্তি ঘটলেও তার জের এখনও শেষ হয়নি। 2019 থেকে 2021 সাল পর্যন্ত চলা এই মহামারীর জেরে বিশ্বজুড়ে গড় আয়ু অন্তত 18 মাস হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জুবাইর রহমানের রিপোর্ট। করোনা মহামারীর সমাপ্তি ঘটলেও তার জের এখনও শেষ হয়নি। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত চলা এই মহামারীর জেরে বিশ্বজুড়ে গড় আয়ু অন্তত 18 মাস হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার নিজেদের বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে WHO। সেখানে বলা হয়েছে 18 মাস হ্রাস পাওয়ার কারণে বিশ্বে বর্তমানও মানুষের গড় আয়ু 71 বছর 4 মাস। গড় আয়ু কমার পাশাপাশি 1 বছর 5 মাস হ্রাস পেয়েছে শারীরিকভাবে সুস্থ সক্ষম থাকার গড় বয়স সীমাও। WHOর তথ্য অনুসারে বর্তমানে বিশ্বজুড়ে শারীরিকভাবে সুস্থ সক্ষম থাকার গড় বয়স নেমেছে 61 বছর 9 মাসে। এই হ্রাসের মধ্য দিয়ে বিশ্ব আবার ফিরে গেছে 2012 সালে। ওই বছর বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু 71 বছর 4 মাস এবং গড় সুস্থ সক্ষম থাকার বয়সসীমা 61 বছর 9 মাস ছিল। বিশেষজ্ঞদের মতে মানুষের গড় আয়ুর ওপর যে গভীর প্রভাব রেখে গেছে করোনা মহামারী তা বিগত 50 বছরে অন্য কোনো রোগের বেলায় ঘটেনি। WHOর মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস বলেন, গড় আয়ু হ্রাস পাওয়া এ তথ্য আমাদের বার্তা দিচ্ছে যে শিগগিরই আমাদের সদস্য রাষ্ট্রগুলোর একটি মহামারী নিরাপত্তা চুক্তিতে আসা উচিত। এমন একটি চুক্তি যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে শক্তিশালী করবে, স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমতা নিশ্চিত করবে। আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও 2 জন আঞ্চলিক প্রশিক্ষককে রাজধানী গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব 3। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ফলে তাদের কার্যক্রম স্তীমিত হয়ে পড়ায় গ্রেপ্তারকৃতরা শাহাদাত নামে নতুন একটি জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ সহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। পরিচালনার মাধ্যমে জঙ্গিবাদ দমনে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন KNF এর সাথে একত্রিত হয়ে পাহাড়ে প্রশিক্ষণরত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব।
স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেনের পরিচয়ে খোলা হয় ভুয়া ফেসবুক প্রোফাইল, আর সেই আইডি থেকে হেয়ার টনিক সহ রূপচর্চার নানা হার্বাল পণ্যের বিজ্ঞাপন দেয়া হয়। চটকদার বিজ্ঞাপন দিয়ে হার্বাল সামগ্রী বিক্রির রমরমা বাণিজ্যে জড়িত এক ভিয়েতনামি নাগরিক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে গুলশান এলাকায় টিবি সাইবার ক্রাইম বিভাগের একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, 4টি ল্যাপটপ ও প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন চাইনিজ ও ভিয়েতনামি পণ্য জব্দ করা হয়। এটা যে কোনো বৈধতাতে নেই, এটা যে কোনো বিজ্ঞানসম্মত বা ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী নয়, এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে। যখনই স্বাস্থ্যমন্ত্রী অভিযোগটা করলেন, তখনই মূলত আমরা এই বিষয়ে তদন্ত করতে গিয়ে আমাদের সাইবার সাউথ তাদের দেশের নেতৃত্বে সাইবাররা সবাই মিলে এই চক্রের 2 জনকে ধরেছে। এর সাথে আরও মহিলাও আছে, আরও পুরুষও আছে এবং ভিয়েতনামিও আছে। আমরা প্রত্যেকেরই নাম্বার পেয়েছি, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন আজ। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তাঁর সৃষ্টিশীলতা বাংলা সঙ্গীত জগৎকে অধিষ্ঠিত করেছে মর্যাদার আসনে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ এক ঝড়ের রাতে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চরম দারিদ্র্য ও বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরাধা হয়ে ওঠেন। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি। বাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কি কবিতায়, কি গানে, কি উপন্যাসে সর্বত্রই মানব মুক্তির প্রেমময় বাণী ও দ্রোহের বাণী দুই ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি কাজী নজরুলের সৃষ্টিতে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনমন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে। বাংলা কাব্যে এক নতুন যুগের স্রষ্টা নজরুল পরাধীন ব্রিটিশ ভারতের মুক্তির বাণী বয়ে এনেছিলেন তার কাব্যে। সূচনা করেছিলেন এক নতুন যুগের। অগ্নিবীণা, বিষের বাঁশি আর ভাঙার গান, যৌবনের জয়গান গেয়ে জাগিয়ে তুলেছিলেন গোটা উপমহাদেশের মানুষকে। 1921 সালে বিদ্রোহী কবিতা লিখে সে সময় ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছেন। ব্রিটিশ বিরোধী কবিতার জন্য করেছিলেন কারাবরণ, কিন্তু কখনোই ঔপনিবেশিক শাসনের কাছে মাথা নত করেননি। ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির জন্য উজ্জীবিত করতে বারবার গেয়েছেন বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বাংলা গানের জগতে নজরুল সুর ও বাণীর ক্ষেত্রে ঘটিয়েছেন এক অনন্য বিপ্লব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 24শে মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে ঘোষণা করা হয় জাতীয় কবি হিসেবে। 1976 সালে মৃত্যুবরণ করলে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের বাকেরগঞ্জের সাধারণ মানুষজন। গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে সরকার। তবে ক্লিনিকের দায়িত্বে থাকা ব্যক্তিদের ইচ্ছে মাফিক ক্লিনিক খোলা ও বন্ধ করার কারণে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার স্থাপন করে কমিউনিটি ক্লিনিক। তবে বর্তমানে নানা ব্যবস্থাপনায় তালা ঝুলছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে, ফলে সেবা নিতে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই। ঠিক মতন আসে না এবং ওষুধপত্র ব্যবহার দেয় না, ওষুধ সহজে পাই না। এরা বইটার আগে ঠিক মতো মনে লইলে আসে, মনে নইলে না আসে। বললি যে ওষুধ আসে কয়েক না, ওষুধ নাই। 6 দিনে তো আসেও না, 3 দিন 4 দিন এরকম আসে, আবার দেখা যায় সপ্তাহে 1 দিনও আসে। ঔষধ টৌষধ ওই চাইলে কয় নাই, তো অমুক দিন আইয়েন, আবার ওই হেরা রেগুলার আয় না, আবার ওই মহিলারা কত গাই আবার ফিরিয়ে যায়। নির্ধারিত সময়ের ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা হচ্ছে এই কমিউনিটি ক্লিনিকের যে ব্যবস্থাপনা কমিটি আছে তার মধ্যে আছে। তাদের মাধ্যমে এগুলো যদি আরও কার্যকর করা যায়, আমরা আশা করব যে ভবিষ্যতে এটা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। অফিস সময় অন্তত তারা খোলা রাখে এবং সুবিধাভোগী যারা তারা যাতে তাদের প্রাপ্য সেবাটা পায় এটা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে
সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সেবার মান উন্নত করতে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজে তাগিদ প্রধানমন্ত্রীর। গণভবন থেকে 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। দর্শক, এই ছিল